গরমে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ। শুধু রাজধানী নয়, আশপাশের জেলায়ও মশার উপদ্রবে অনিষ্ট জনজীবন। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত মানুষ। নিখোঁজ হাজতের সন্ধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবারও তল্লাশি। কারাগারের নিরাপত্তা নিয়ে তদন্ত দলের অসন্তোষ। নিখোঁজ হাজতির সন্ধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবারও তল্লাশি। কারাগারের নিরাপত্তা নিয়ে তদন্ত দলের অসন্তোষ। দুর্নীতির নারায়ণগঞ্জের ফতুল্লায় 6তলা বাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ফেব্রুয়ারির তুলনায় মার্চে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়েছে। বেড়েছে মৃত্যুও। গরমে করোনা সংক্রমণ আরও কিছুটা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেলে বাড়ছে করোনা রোগী। ফেব্রুয়ারিতে এখানে 300-র কম রোগী ভর্তি থাকলেও এখন তা প্রায় 500। অন্য হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। কিছুদিন আগে আমরা আইসিইউ বেড, করোনার আইসিইউ বেড খালি ছিল, কিন্তু কালকে কিন্তু আমরা করোনা আইসিইউ বেডে কিন্তু কিছুটা এখন আবার হিমশিম খাচ্ছি। আমাদের কাছে চাচ্ছে, আমরা হয়তো চেষ্টা করছি দিতে। এছাড়া আমাদের কেবিনগুলো, অন্যান্য শয্যা, যদিও এখনও অনেক শয্যা খালি, কিন্তু আমি বলবো যে প্রতিনিয়ত কিন্তু আমার কাছে চাহিদা আসছে। ফেব্রুয়ারিতে করোনা শনাক্তের গড় ছিল 3 থেকে 400, মার্চে তা 500 ছাড়িয়েছে। সোমবার করোনা শনাক্ত হয় 845 জনের, যা 54 দিনের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারিতে শনাক্তের হার 5 থেকে ফেব্রুয়ারিতে নামে 2-এ, কিন্তু মার্চের প্রথম 8 দিনেই শনাক্তের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। ভ্যাকসিন প্রোগ্রাম চালু হওয়াতে দেখছি মানুষ উদাসীন হয়ে গেছে। বিশেষ করে যে ব্যক্তিগুলো ভ্যাকসিনের আওতায় আসছেন, এই মানুষের অর্ধেকের বেশি মানুষ উদাসীন, এবং তাদের একটি ধারণা যে ভ্যাকসিন নিয়েছে, এখন আমি মাস্ক ব্যবহার করব না, স্বাস্থ্যবিধি মানব না। শীতে সংক্রমণ বাড়ার কথা থাকলেও তা হয়নি। এবার গরমে সংক্রমণ বাড়ার কথা জানালেন ভাইরাস বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনার নতুন ধরনও বাড়াচ্ছে উদ্বেগ। 1 মার্চ থেকে আমাদের সংক্রমণ রেট কিন্তু বাড়ার তালে আছে। নিচু একটা ঢেউ গরমকালে আসতে পারে, কিন্তু অত বড় ঢেউ আসবে না, কারণ এগুলা ফ্যাক্টর আসবে। ব্রাজিলে, সাউথ আফ্রিকায়, যুক্তরাজ্যে এর মধ্যে কিছু কিছু ভেরিয়েন্ট মনে করা হচ্ছে আরও বেশি গুরুতর রোগ করে। কিছু কিছু ভেরিয়েন্ট সংক্রমণের হার বাড়িয়ে দেয়। এর জন্য আমাদের খুবই কেয়ারফুলি, মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই সংক্রমণের হারটা আবার না বাড়ে। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত 3 দিন দৈনিক করোনায় মারা গেছেন 10 জনের বেশি, অথচ তার আগের সপ্তাহে ছিল 10-এর কম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সরকারিভাবে করোনা টিকা উৎপাদনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি কোম্পানিকেও এই টিকা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। শিগগিরই কোম্পানি পরিদর্শন করবে স্বাস্থ্য বিভাগ। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেলথ রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মারেক। করোনার টিকা নিয়ে ভয় কেটেছে। দিনে টিকা নিচ্ছেন লাখের বেশি মানুষ। সোমবারও টিকা নিয়েছেন 1,17,000। আর প্রথম ডোজ নেওয়া টিকা গ্রহীতার সংখ্যা ছাড়ালো 39 লাখ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি টিকা কিনছে সরকার। কেনা হবে আরও 3 কোটি ডোজ। দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে চায় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী বললেন, টিকা কেনার পাশাপাশি দেশে সরকারিভাবে উৎপাদনের প্রস্তুতি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাও নির্দেশনা দিয়েছে যে আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে হবে। আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য যা ব্যবস্থা লাগে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটা করার জন্য, এবং সেই কাজও আমরা শুরু করে দিয়েছি। দেশে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি বিভিন্ন টিকা উৎপাদন করে। করোনার টিকা উৎপাদনে উৎসাহিত করা হয়েছে তাদেরও।
আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে যাদের ভ্যাকসিন বানাবার ক্ষমতা আছে, প্ল্যান্ট আছে তাদের, এবং তাদেরকে আমরা ইতিমধ্যেই বলেছি যে আপনারা ভ্যাকসিন তৈরি করার জন্য ব্যবস্থা নেন। অলরেডি কিছু কিছু কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে বাংলাদেশে, কিছু কিছু ভ্যাকসিন, এবং করোনা ভ্যাকসিনের বিষয়েও তাদেরকে বলা হয়েছে, এবং আমরা ইতিমধ্যে তাদের ফ্যাসিলিটি পরিদর্শনে যাব। দেশে করোনা সংক্রমণের 1 বছর উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে হেলথ রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজ হাজতির সন্ধানে আবারও তল্লাশি চালানো হলো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। কারা মহাপরিদর্শকের তদন্ত দল এই জন্য সাহায্য নেয় ফায়ার সার্ভিসের। তবে এই তল্লাশিতেও হদিস মেলেনি। তদন্তের প্রথম দিনে কারাগারের নিরাপত্তা নিয়ে অসন্তোষ জানায় কমিটি। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কমিটির তদন্তেও অগ্রগতি নেই। 3 দিনেও মেলেনি নিখোঁজ হাজতি ফরহাদ হোসেন রুবেলের সন্ধান। তিনি কি কারাগারের ভেতরেই আছেন নাকি বেরিয়ে গেছেন, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। এদিকে তদন্ত শুরু করেছে কারা মহাপরিদর্শকের তদন্ত কমিটি। সোমবার 2.5 ঘন্টা চট্টগ্রাম কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বিশ্লেষণ করা হয় কারাগারের সিসিটিভি ফুটেজ। দুপুরে আবারও তল্লাশির সিদ্ধান্ত হয়। ফায়ার সার্ভিসের 3টি দল নিয়ে কারাগারের বিভিন্ন সেপটিক ট্যাঙ্ক ও নালায় চলে তল্লাশি। কিভাবে পালাইছি, কিভাবে নিখোঁজ, আমরা তো সেই জিনিসটা খুঁজতেছি এটার ভিতর থেকে। সেটার ক্লু উদ্ঘাটন তো করতে হবে, আমরা চেষ্টা চালাচ্ছি। রাষ্ট্রের স্বার্থেই আমরা মনে করি এর ভিতরে ডিপার্টমেন্টের স্বার্থে আমরা ক্লুটা উদ্ঘাটন করবো, সেই কাজটা আমরা চালাচ্ছি। তল্লাশি শেষে ফরহাদের ব্যাপারে তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সেফটি ট্যাঙ্কের সুয়ারেজ লাইন, তারপরে ছাদ, তারপরে পানির ট্যাঙ্কি, তারপরে যে গর্তগুলো আছে, ছোট ছোট গর্ত আছে বা স্ল্যাবের নিচে, এই সমস্ত জায়গাগুলি খুঁজতে থাকি। এই পর্যন্ত আমার নেতৃত্বে সারাদিন কাজ চলে, এখনো পর্যন্ত কোনো আমরা এই ধরনের সন্ধান পাই নাই। এদিকে জেলা প্রশাসনের 3 সদস্যের কমিটিও তদন্ত শুরু করেছে। উল্লেখযোগ্য অগ্রগতি নেই তাদেরও। আমরা তদন্ত কাজ শুরু করেছি, আজকে আমরা ভিতরে পরিদর্শন করেছি এবং যে বিষয়গুলো আমরা সন্দেহ করছি সেগুলো আমরা দেখছি। এখন আমরা বলার মতন কোনো পজিশনে আছি। একটি হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে 9 ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়, কিন্তু গত শনিবার থেকে তিনি নিখোঁজ। এর আগে অন্য মামলায় 2018 সালে কারাগারে থাকাকালে 2 বার নালা ও ছাদে লুকিয়েছিলেন ফরহাদ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শুধু রাজধানী নয়, এর পাশের জেলাগুলোতে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ না থাকায় বেড়ে চলেছে মশার বংশবিস্তারও। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের। সাভারে পয় নিষ্কাশন ড্রেন নর্দমাগুলো পরিণত হয়েছে মশার উর্বর ক্ষেত্রে। মশার বিস্তার বেড়ে যাওয়ায় জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। কয়েলও মিলছে না প্রতিকার। দিনের বেলাতে মশারি টানিয়ে মশা থেকে রক্ষার চেষ্টা করছেন অনেকে। মশার জ্বালায় তো বাসায় থাকাই যায় না, এমনকি রাস্তাঘাটেও মশার জ্বালায় কোথাও দাঁড়ানো যায় না। বাধ্য হয়ে মশারি টানায়া প্লাস আপনার কয়েল ধরায়া আমরা পড়াশোনা করাইতেছি। পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে, পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশকে পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। 5টা ফগার মেশিন প্রতিনিয়ত প্রতিদিন আমার 9টা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করেছি। দিনে কিংবা রাতে মশার উপদ্রবে টিকে থাকা দায় হয়েছে নারায়ণগঞ্জবাসীর। নগরের 27টি ওয়ার্ডে ওষুধ ছিটানো সহ বিভিন্ন কর্মসূচি চললেও কোনো কিছুই কাজে আসছে না, অভিযোগ স্থানীয়দের। মাঝে মাঝে সিটি কর্পোরেশন থেকে ওষুধ দেওয়া হয়, কিন্তু কেন জানি এখানে মশা কমছে না। গাজীপুরের রাস্তার পাশে জমে থাকা পানি আর শহরের যেখানে সেখানে ফেলা ময়লাতে মশার বংশবিস্তারের ক্ষেত্র বেড়ে গেছে। তবে মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। এই মশার উপদ্রবে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। মানিকগঞ্জে নিয়মিত কার্যক্রমের কথা পৌর কর্তৃপক্ষ বললেও 2 সপ্তাহ ধরে মশার উপদ্রব অসহনীয় হয়েছে। কোনো রকম স্প্রে করা হয় না, এমনকি মশার স্প্রে কাকে বলে এইটাই এখনো আমরা চিনি না। মুন্সিগঞ্জ মশা নিধন নিয়ে রয়েছে নানা অভিযোগ। গত 2 সপ্তাহে মশাবাহিত রোগে আক্রান্ত 11 জন ভর্তি হয়েছেন হাসপাতালে।
ডেঙ্গু এবং চিকুনগুনিয়া উপসর্গ নিয়েও অনেক রোগী আসা শুরু হয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং এই ধরনের মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। ঢাকঢোল পিটিয়ে শুধু দেখানো কর্মসূচি নয়, মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিউলেক্স মশা নিধনে নতুন ওষুধে ক্রাশ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1200 কর্মী নিয়ে অঞ্চল 2-এর 8টি ওয়ার্ডে দিনভর অভিযান চালানো হয়। ওষুধের কার্যকারিতা যাচাইয়ে কাজ করছে 200 জনের তদারকি দল। দ্রুতই মশার উপদ্রব কমে আসবে বলে নগরবাসীকে আশ্বাস দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এ যেন মশার রাজত্ব। ফগার মেশিনের ধোয়া দিতেই বের হচ্ছে মশার ঝাঁক। এ চিত্র মিরপুরের সাগুপ্তা খালপাড়ে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশার কামড় থেকে রক্ষা করতে বিশেষ কর্মসূচি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওষুধ প্রয়োগে আনা হয়েছে পরিবর্তন, পরিচ্ছন্নতার সাথে ফগিং করে দেওয়া হচ্ছে লার্ভিসাইডিং। এক্ষেত্রে 10টি অঞ্চলের 1200 কর্মী কাজ করছে একটি অঞ্চলে। প্রতিদিন একটি অঞ্চলের সব ওয়ার্ডে মশক নিধনের পরিকল্পনা ডিএনসিসির। আমার বিশ্বাস, যেহেতু বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে আমাদের, আর আমরা কাজটা খুব ভালোভাবে নিয়েছি এবং আমাদের আজকে প্রায় আমাদের ওয়ার্ডে 200-এর মতো লোক কাজ করেছে। মশক নিধন কার্যক্রম তদারকির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদের নেতৃত্বে একটি তদারকি দল কাজ করছে, যারা প্রতিবেদনের ফলাফল জমা দেবে মেয়রের কাছে। লার্ভা কত এখন ডেনসিটি আছে সেটা কমাতে পারতে হবে কার্যকরীভাবে, যেটা অ্যাডাল্ট আছে সেটার ঘনত্ব কত সেটা কমাতে পারতে হবে। এটা যদি 10 দিন পরে আমরা কার্যকরভাবে কমাতে পারি তাহলে আমরা বলবো এই কার্যক্রম সফল। যদি না হয় তাহলে আমাদের খুঁজে দেখতে হবে কোথায় ঘাটতি, সেই ঘাটতিগুলো খুঁজে বের করে আমাদের পরিকল্পনা করে আমাদের সেখানে ইনসেকটিসাইড চেঞ্জ করতে হতে পারে। এদিকে মিরপুর 6-এ মিল্ক বিটার কারখানার মধ্যে জন্মাচ্ছে প্রচুর মশা এবং পরিবেশ খারাপ থাকায় নিয়মিত মামলা দায়ের করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। উত্তরের মেয়র বলছেন, যে কোনো উপায়েই হোক মশা থেকে রেহাই দিতে চান নগরবাসীকে। আমাকেও কিন্তু কামড়ায়, আমাদের আত্মীয়স্বজন সবাই কামড়ায়, আপনাদের আত্মীয়স্বজন সবাই কামড়ায়, কিন্তু এই মশার জন্য আমরা একটা ড্রাইভ দিয়েছি। আমি সকলের সহযোগিতা চাচ্ছি এবং বিশেষ করে আমরা খালের কচুরিপানা কিন্তু পরিষ্কার করছি। এরপরে দেখা যাচ্ছে অনেকের প্রচুর 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 ডোবানালা আছে, ওটাতে কিন্তু কচুরিপানা ভর্তি। ওটিও কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আমাদের জন্য। মঙ্গলবার অভিযান চালানো হবে ঢাকা উত্তরের 4 নম্বর অঞ্চলে, আর বুধবার চলবে 5 নম্বরে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তর সিটিতে মশা নিধনের সমন্বিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। মিরপুরের পাইকপাড়ায় আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান, যাচ্ছি তার কাছে। আদিলুর, গতকাল থেকেই তো উত্তর সিটিতে মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। আজকে অঞ্চল 4-এ এই অভিযান চালানো হবে। এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? দেখুন, আজকে আসলে সকাল থেকেই কিন্তু গত দিনের মতোই সকাল 7:30টা থেকেই যে ক্রাশ প্রোগ্রাম যেটি আজকে অঞ্চল 4-এ শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে চলছে। এবং কিছুক্ষণ আগে এই ক্রাশ প্রোগ্রামটি নিয়ে কিন্তু ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে নগরবাসীকে এই দুর্ভোগ থেকে রেহাই দিতে তারা যে উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি আসলে তারা কার্যকর বা সফল করার জন্য সব ধরনের কার্যক্রমই কিন্তু তারা আসলে পরিচালনা করছেন। এবং আজকে ঢাকা উত্তরের অঞ্চল 4-এর মোট 7টি ওয়ার্ডে কিন্তু আজকে দিনভর এই কার্যক্রমটি চলবে। আমরা এবার দেখেছি যে ওষুধের ক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সকালবেলায় কিন্তু শুধুমাত্র লার্ভিসাইডিং করা হতো, কিন্তু এবার কিন্তু আসলে নতুন করে প্রথমে ফগিং এবং ফগিংয়ের পরে আসলে লার্ভিসাইডিং করা হচ্ছে। সেক্ষেত্রে এটি আসলে অনেক বেশি কার্যকর হবে বলে কিন্তু ঢাকা উত্তরের মেয়র তিনি বলছেন, ডিএনসিসি বলছেন। এবং একই সাথে এই কাজ তদারকি করার জন্য কিন্তু আসলে একটি তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদের নেতৃত্বে 200 সদস্যের একটি টিম কাজ করছে, যেখানে কীটতত্ত্ববিদ আছেন এবং মাঠ পর্যায়ের কর্মীরা আছেন।
তারা মূলত এই যে মশক কর্মীরা যারা কাজ করছেন তারা ঠিকমতো কাজ করছেন কিনা এবং যে ওষুধটি আছে সেটি আসলে ঠিকমতো কাজ করছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তারা তদারকি করছেন এবং তদারকি চালিয়ে যাচ্ছেন। তো গতকাল আমরা যখন বেনজির আহমেদের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে তারা আসলে মাঠ পর্যায়ে এগুলো যাচাই বাছাই করছেন এবং ওষুধের যে মানগুলো আছে সেই মানগুলোও তারা পরীক্ষা করছেন। সেটি করার পরে আসলে তারা 2-3 দিন পরে আসলে বলতে পারবেন যে এই ওষুধ আসলে কতটুকু কার্যকর হচ্ছে। তো আমার কাছে উত্তরের মশক নিধনের কার্যক্রমের এটি ছিল সবশেষ খবর। মিরপুর থেকে মশক নিধন কার্যক্রম নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আদিলুর জনের নাম সহ 40 জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সোমবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন টপ 10 বরিশাল শাখার ব্যবস্থাপক ইমরান শেখ। সিসিটিভির ফুটেজ দেখে এই পর্যন্ত 21 জনকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার রাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সন্ধ্যায় নগরীর ইমান আলী টাওয়ারের টপ 10-এর শোরুমে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। তাদের বাধা দিতে গিয়ে আহত হন 7 কর্মচারী। সোমবার দুপুরে দ্রুত বিচার আইনে মামলা করেন টপ 10 বরিশাল শাখার ব্যবস্থাপক ইমরান শেখ। এ ঘটনায় অন্তত 50 লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। আমি সুষ্ঠু বিচার চাই এবং পরবর্তী ব্যবসায়িকরা যাতে এই ধরনের হয়রানি না হয়, পাশাপাশি আমার যেই পরিমাণ মাল লুট হয়ে গেছে সেটাও যেন আমি ফিরে পাই। সিসিটিভির ফুটেজ দেখে এ পর্যন্ত 21 জনকে চিহ্নিত করেছে পুলিশ। এছাড়া ঘটনার সময় আটক 5 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযানে রয়েছে পুলিশের একাধিক টিম। আমরা এই মামলার 5 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আমাদের মাঠে এই মামলার আসামি ধরার জন্য আরও 6টি টিম একসাথে কাজ করছে। সোমবার সন্ধ্যায় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কর্মীদের নির্ভয়ে কাজ করার আশ্বাস দেন তারা। এখন পর্যন্ত আমরা যাদের 5 জন অ্যারেস্ট করছি তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই এবং আমরা সামনে যাদের অভিযান করে ধরার পর আমরা জিজ্ঞাসাবাদে আপনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। তারা দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যে দলেরই হোক না তাতে কোনো ছাড় নাই এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে একজনকে সিটি কর্পোরেশনের যানবাহন লাইসেন্স শাখার কর্মচারী বলে চিহ্নিত করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্নীতি মামলায় 13 বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের আপিলের রায় আজ। বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি AK-M জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। হাজী সেলিমের বিরুদ্ধে রায় বহাল থাকবে এমনটাই প্রত্যাশা দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের। এর আগে বিচারিক আদালত থেকে নথি তলব করে হাইকোর্ট। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2009 সালের 25 অক্টোবর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি 6তলা বাড়ির 6ষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। রাত 12:30টার দিকে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় হাজি ভিলায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। রাতে খাওয়ার পর পরিবারের কেউ গ্যাসের চুলা অথবা সিগারেট জ্বালানোর জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। এ সময় পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়, তবে ততক্ষণে প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাবা কি হয়েছে জানি না। ঘটনা করছে হয়তো একটু গ্যাস বের হয়েছে, গ্যাস বের হওয়ার পরে হয়তো তারা এখানে কোনো বিড়ি সিগারেট খাওয়ার জন্য হয়তো কোনো গ্যাস নাই, স্পার্কের কারণে হয়তো আগুনটা জ্বলছে। সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে ওই ফ্ল্যাটে জমা হতে থাকে, পরে ওটা যে কোনো কারণে স্পার্ক হয়ে এখানে এটা বিস্ফোরণটা ঘটে। ৭১, ২৫ ও ২৬ মার্চ চট্টগ্রামে পাকিস্তানিদের যারা প্রতিরোধ করেছিল তাদের হত্যা করেছিলেন জিয়াউর রহমান। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সে কারণে জিয়ার প্রতিষ্ঠিত দলের নেতারা ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার ডাক খুঁজে পান না।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় নেতাদের অনেকেই। তাদের বক্তব্যে উঠে আসে 7ই মার্চের ভাষণের নানা দিক। বঙ্গবন্ধু কন্যা আলোকপাত করেন 7ই মার্চের ভাষণের তাৎপর্যের উপর। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা যাবে, যত ভাষণ এ পর্যন্ত হয়েছে সেই ভাষণ যেদিন দিচ্ছে সেই দিনই তার আবেদন শেষ হয়েছে। কিন্তু আজকে 7ই মার্চের ভাষণের আমরা 50 বছর পূর্তি করছি। এই ভাষণের আবেদন এখনো যেন মোছেনি। তিনি আরো বলেন, 7ই মার্চের ভাষণে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে সব ধরনের নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। ঐতিহাসিক ভাষণের দিবসে আলোচনার নামে বিএনপি নেতাদের আপত্তিকর বক্তব্যে আক্ষেপ জানান প্রধানমন্ত্রী। যারা পাকিস্তানি হানাদার বাহিনী জনগণের উপর গণহত্যা শুরু করেছে, গণহত্যা শুরু করার পর জাহাজের অস্ত্র নামাতে যাচ্ছে, তার দলের নেতারা 7ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্যের কারণ হিসেবে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। পাকিস্তানি সেনাবাহিনীর একজন সদস্য অফিসার হিসেবে এই বাঙালি যারা সংগ্রাম পরিষদ গড়েছিল জাতিপিতার নির্দেশে, যারা সেদিন রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, তাদেরকে এই জিয়াউর রহমান গুলি করে হত্যা করে অনেককেই। জিয়াউর রহমান 25-26 2 দিনই এই হত্যাকাণ্ড চালায়। 27 তারিখে সে যাচ্ছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে, যারা সংগ্রাম পরিষদে তারা বাধা দিয়েছিল, ছাত্ররা, সাধারণ জনগণ বাধা দিয়েছিল এবং সেখানেই জিয়াউর রহমানকে তারা আটকায়। বিএনপি নেতাদের অপপ্রচার ও ইতিহাস বিকৃতিতে কিছু যায় আসে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজয় অর্থবহ হবেই। দিকে তাকিয়ে থাকে যেভাবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়তে যাচ্ছে। এই সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্রে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার দুপুরে সচিবালয়ে এই তথ্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এই নিয়ে 3 বারে 6 মাস করে 1.5 বছর বিএনপি চেয়ারপারসনের দণ্ড স্থগিতের সময় বাড়ছে। পরিবারের আবেদনের সাড়ায় এই উদ্যোগ নিয়েছে সরকার। দুর্নীতির দায়ে 17 বছরের কারাদণ্ড হয়েছে খালেদা জিয়ার। এর মধ্যে 2 বছরেরও বেশি সময় সাজা খেটেছেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের আবেদনে 6 মাসের জন্য সাজা স্থগিত করে সরকার। গত বছরের 25 মার্চ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শর্ত সাপেক্ষে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর আরও একবার 6 মাস সাজা স্থগিত হয়, যার মেয়াদ শেষ হচ্ছে 24 মার্চ। তাই আবারও দণ্ড মওকুফ, সাজা স্থগিত ও বিদেশ চিকিৎসার সুযোগ চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার ভাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই আবেদন পাঠানো হয় আইনি। আগের মতন ওনার এই সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত, আগের যেই শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের ভিতরে খালেদা জিয়া যদি বিশেষায়িত চিকিৎসা নেন তাতে সরকারের কোনো আপত্তি নেই। যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নাই। না, হাসপাতাল কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, সেটা তিনি বুঝবেন। বিশেষ স্পেশালিস্ট কাকে রাখবেন সেটাও তার, সেই স্বাধীনতা তার আছে। আইন মন্ত্রণালয়ের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখান থেকে স্বাক্ষর হয়ে এলেই 3য় দফায় কার্যকর হবে খালেদা জিয়ার সাজা স্থগিত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অনুসন্ধানে সাংবাদিক, সরকারি চাকুরিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সোমবার একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের শেষ কার্যদিবস 9 মার্চ, তাই সাংবাদিকদের সাথে তার এই বিদায়ী মতবিনিময় সভা। এই সময় দুদক চেয়ারম্যান স্বীকার করেন, দুদক এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি।
তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়া 5 বছর দায়িত্ব পালনের সময় তাকে কেউ কোনো ধরনের চাপ দেয়নি বলেও দাবি করেন তিনি। এক বসন্তে হাসি মুখে এসেছিলাম, আর এক বসন্তে হাসি মুখে যাচ্ছি। আর যদি আপনারা আমার হাসি মুখ দেখতে পাচ্ছেন, ওইটা নিশ্চিত যে আমি কাঁদছি না, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়েও যাচ্ছি। 5 বছরের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ বা অনুসন্ধানে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকা উচিত। একজন প্রথিতযশা সাংবাদিক থাকতে পারেন, একজন পাবলিক সার্ভেন্ট থাকতে পারেন, অবসরপ্রাপ্ত, এবং সমাজের একজন থাকতে পারেন। এটা মিলে হয়তো 7 জনের একটি কমিটি করলে বোধহয় আরো ট্রান্সপারেন্ট হবে, হবে। দেশ দ্রুত দুর্নীতিমুক্ত করা সম্ভব না হলেও দুদক কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান। দুদকের দক্ষ জনবল ও প্রশিক্ষণের দুর্বলতার কথা তুলে ধরে তা নিরসনের আহ্বান জানান তিনি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে যেই ধস নেমেছিল তার ধাক্কা এসে পড়েছিল বাংলাদেশেও। বেড়ে যায় বেকারত্ব ও দারিদ্র্য। যদিও সরকারের আর্থিক প্রণোদনা ও দ্রুত সময় টিকা চলে আসায় অর্থনীতি অল্প সময়েই ঘুরে দাঁড়িয়েছে। রেমিটেন্স ও রপ্তানি আয়ে ভর করে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল বছর 26 মার্চ থেকে ঘোষণা করা হয় টানা 2 মাসের ছুটি এবং অঘোষিত লকডাউন। দেশব্যাপী লকডাউনে কর্মহীন হয় অনেকে, আবার অনেকের ব্যবসাও বন্ধ হয়ে যায়। আমদানিকারক দেশগুলো তাদের অর্থনীতি সচল রাখতে হিমশিম খাওয়ায় ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বিনিয়োগে স্থবিরতার পাশাপাশি ব্যাহত হয় বেশিরভাগ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। অর্থনীতি পুনরুদ্ধারে পর্যায়ক্রমে মোট 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতি বাঁচাতে ঈদের আগে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয় দোকানপাট ও শপিং মল, চালু হয় গণপরিবহন। কিন্তু সরকারি প্রণোদনায় বড় শিল্প উদ্যোক্তারা ভালো করলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রগতি তেমন উল্লেখযোগ্য নয়। এদিকে করোনার মধ্যেও গত বছরের ডিসেম্বরে পদ্মা সেতুতে বসানো হয় সবশেষ স্পেন। দৃশ্যমান হয় 6150 মিটারের পুরো সেতু। সম্প্রতি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত হয় মেট্রো রেল। এতে দৃশ্যমান হয় প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। অর্থনীতি সচল রাখার যুদ্ধে বড় ভূমিকা রাখে কৃষিখাত ও প্রবাসী আয়। উৎপাদন কাজ অব্যাহত রেখে খাদ্যশস্যের যোগান দিয়েছেন কৃষকরা। দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন অভিবাসী শ্রমিক। বৈদেশিক মুদ্রার রিজার্ভে হয় একের পর এক রেকর্ড। বিশ্বের অনেক দেশের জিডিপি প্রবৃদ্ধি যেখানে সংকুচিত হয়েছে, সেখানে দেশের ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধির খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এখন ধীরে ধীরে দূর হচ্ছে অনিশ্চয়তার মেঘ। এর প্রতিফলন দেখা যাচ্ছে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে। করোনা মোকাবিলায় দেশে এবছরের শুরুতে আসে টিকার প্রথম চালান। সম্প্রতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জানায়, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। শেষ হবে 31 মার্চ রাত 12টায়। পরীক্ষা শুরু 21 মে। এবার 5 ইউনিটে 7118টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। 8টি বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। সোমবার বিকেল 5টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রক্রিয়া। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য এম আক্তারুজ্জামান। এবার ক থেকে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় এমসিকিউ 60 ও 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। চ ইউনিটের প্রথমে এমসিকিউ 40 নম্বরের হবে। ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে 1500 শিক্ষার্থী 60 নম্বরের অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন। ঢাকা সহ সব বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। ওই বিভাগে যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় যে আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো সাথে আমরা সমন্বিতভাবে এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন আমাদের সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ, সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী। এবার ক ইউনিটে 21 মে, খ ইউনিটে 22 মে, গ ইউনিটে 27 মে আর ঘ ইউনিটে 28 মে হবে ভর্তি পরীক্ষা।
আর চ ইউনিটে 135 আসনের বিপরীতে লিখিত পরীক্ষা 5 জুন, অঙ্কন পরীক্ষা হবে 19 জুন। পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। ক ইউনিটে দুটো জিপিএর যোগফল লাগবে 8.5। খ ইউনিটে দুটোর যোগফল লাগবে এসএসসি এবং এইচএসসি 8। গ ইউনিটে দুটো জিপিএর যোগফল লাগবে, দুটো জিপিএ মিলিয়ে লাগবে 8। ও লেভেল, এ লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারীদের ফলাফলের সমতা নিরূপণের আবেদনও অনলাইনে করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে লক্ষ্মীপুরে বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। গত এক সপ্তাহে হাসপাতালের শুধু শিশু ওয়ার্ডেই চিকিৎসা নিয়েছে 7 শতাধিক শিশু। এ অবস্থায় পর্যাপ্ত বেড না থাকায় হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েই চলেছে। একই বেডে একাধিক শিশুর চিকিৎসা দেওয়ার এই চিত্র লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 4 শতাধিক রোগী। শুধু আধুনিক সদর হাসপাতাল নয়, একই অবস্থা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে লক্ষ্মীপুরে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র 15টি, কিন্তু সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 100 শিশু। এ অবস্থায় পর্যাপ্ত বেড না থাকা, সেই সাথে জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি তো বাইরে কইছি যে আমি রিলিজ আপনার থানার চেষ্টা করে আমি কিনে হাসপাতালে আমি থাকবো না, মানে আমাকে ঢাকায় লেগে রিলিজ করে দিচ্ছি। অনেক পেশেন্টের কারণে রোগীরা বারান্দায় গলিতে গলিতে গাদাগাদি হয়ে আছে, আরো অসুস্থ হয়ে যাচ্ছে। জনবল অনেক সংকট, ঠিক আছে, এইটার ভিতরেও আমরা চেষ্টা করতেছি যথেষ্ট রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে দ্রুতই শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা বাড়ানো সহ সমস্যার সমাধান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে কাশি, সর্দি, জ্বর এই মৌসুমে একটু বেড়ে যায় বাচ্চাদের, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার পেশেন্টও আছে। তো আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু করার চেষ্টা করতেছি। আর আমরা মাদেরকেও বলবো, এখন এই যে এই সময়টাতে শীত কমে আসছে, গরম বেড়ে যাচ্ছে, গরমে ঠান্ডা বাচ্চাদের দেখা যাচ্ছে যে এই যে সিজনের চেঞ্জ, এই সময় এই রোগগুলো বেড়ে যায়। মাত্র 15টা বেডের এগেনস্টে 97 জন বাচ্চা, এক বেডে 4-5 জন করে বাচ্চা নিয়ে মারা বসে আছে, ফ্লোরিং করছে। আমাদের আসলে জায়গার তুলনায় রোগীর সংখ্যা বেশি এবং এই চাপটাও সবসময় বেশি থাকে। শিশুদের সুরক্ষায় হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন রোগী স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গ্রামীণ ও রবির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হলো বিটিআরসির তরঙ্গ নিলাম। এতে $2,70,00,000 1 মেগাহার্টজ তরঙ্গ কিনতে গ্রামীণকে গুনতে হয়েছে $4,67,00,000 বেশি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে নিলামে 4 অপারেটর অংশ নিলেও তরঙ্গ নিয়েছে গ্রামীণ, রবি ও বাংলালিংক। 15 বছরের জন্য 2টি ব্যান্ডের তরঙ্গ নিলাম করেছে বিটিআরসি। গ্রাহক অনুপাতে পর্যাপ্ত তরঙ্গ না থাকায় সন্তোষজনক সেবা দিতে পারছে না মোবাইল অপারেটররা। গ্রামীণ ফোনের গ্রাহক 7,81,00,000, রবির 5 কোটির বেশি, বাংলালিংকের 3.5 কোটি এবং টেলিটকের 54 লাখ। বিপরীতে গ্রামীণ ফোনের 37, রবির 36-এর বেশি, বাংলালিংকের 30.5 এবং টেলিটকে রয়েছে 25.2 মেগাহার্টজ তরঙ্গ। অপারেটরদের জন্য সোমবার 1,800 এবং 2,100 ব্যান্ডের তরঙ্গ নিলাম করে বিটিআরসি, যার ভিত্তিমূল্য ধরা হয় $3,10,00,000 এবং $2,70,00,000। নিলামে গ্রামীণ ফোন 1,800 ব্যান্ড থেকে 0.4 এবং 2,100 ব্যান্ড থেকে 10 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। রবি 2.6 ও 5 মেগাহার্টজ, বাংলালিংক 4.4 ও 5 মেগাহার্টজ তরঙ্গ পেয়েছে। টেলিটক নিলামে অংশ নিলেও কোনো তরঙ্গ কিনতে পারেনি। আগামী 22 মার্চের মধ্যে বিটিআরসির কাছে তরঙ্গের 25% টাকা জমা দিতে হবে অপারেটরদের। বরাদ্দকৃত তরঙ্গ থেকে 9 এপ্রিল থেকে অপারেটররা সেবা দিতে পারবেন। জিপি যখনই ডাক্তার সাথে সাথে রবি বেশি দেরি করছে না, এতে একদিকে যেমন আনন্দ, একদিকে উত্তেজনা, দুটো সমন্বয় মেলবন্ধন সৃষ্টি হয়ে গেল সাথে সাথে। অপারেটররা তরঙ্গ সক্ষমতা বাড়ানোয় গ্রাহক সেবার মান বাড়বে বলে আশা করেন টেলিযোগাযোগ মন্ত্রী। এটি তারা জানে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে আমাদের গ্রাহক গোষ্ঠীর সংখ্যা যেভাবে বাড়ছে, যে অবস্থাতে অগ্রগতি হচ্ছে, সেই অবস্থাতে স্পেকট্রামটা তার সবচেয়ে মূল্যবান সম্পদ এবং সেই স্পেকট্রামটা
তাদের অবশ্যই গ্রহণ করা উচিত। নিলামে 3 অপারেটরের কাছে 27.4 মেগাহার্জ তরঙ্গ বিক্রি করে বিটিআরসির ভ্যাট সহ আয় হয়েছে 3,000 কোটি টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক বছর ধরে আম উৎপাদনে শীর্ষে রাজশাহীর নওগাঁ জেলা। এবারও আম উৎপাদনে শীর্ষস্থান ধরে রাখার আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি কর্মকর্তাদের ধারণা, এই বছর প্রায় 1,500 কোটি টাকার আম বিক্রি করবেন জেলার চাষিরা। প্রতিটি গাছেই থোকায় থোকায় আমের মুকুল, আর সেই মুকুলের মৌ গন্ধে সুবাস ছড়াচ্ছে বরেন্দ্র এলাকার সর্বত্র। আগাম আমের মৌসুম ঘিরে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর সাহাপাড়া, পত্নীতলা, নিয়ামতপুর সহ 11 উপজেলার চাষিরা। মুকুল ধরে রাখতে গাছের গোড়ায় পানি ঢালা সহ পরিচর্যায় ব্যবহার করছেন বিভিন্ন ধরনের কীটনাশক। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। গতবারের থেকে এবারে দ্বিগুণ ফলন আশা করতেছি, দ্বিগুণ ফলন হবে যে হিসেবে মুকুল দেখা যাচ্ছে। এবার ঔষধ খুবই কম ব্যবহার আমরা করতেছি, আবার যে ঔষধটা আমরা ব্যবহার করতেছি সেই মূল্যমান ঔষধ, ভালো ঔষধটাই আমরা ব্যবহার করতেছি। মুকুলে এই বছর তেমন রোগবালাই নাই, গত বছর হালকা কিছু ছিল, এই বছর আবহাওয়া ভালো আছে বিধায় এখনো আকাশে বৃষ্টি নেই। এই সময় যদি বৃষ্টি হয় তাহলে একটু রোগবালাই আসতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আমের মুকুল আসার শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের পরিচর্যার পরামর্শ দিচ্ছেন মাঠকর্মীরা। কৃষকদের আমের মুকুলের পরিচর্যা এবং এই সময় আম গাছে করণীয় বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এতে আশা করি আমের ফলন ভালো হবে এবং কৃষকগণ বেশ উপকৃত হবেন আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় গত বছর আমের চাষ করা হয় 24,775 হেক্টর জমিতে। এবার তা বেড়ে 25,850 হেক্টরে দাঁড়িয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জন্মের পর বুঝে ওঠার আগেই নিজের বাড়ি ছাড়তে হয় বেশিরভাগ হিজড়াকে। পরিবারের সম্মান রক্ষার্থে আর বাড়ি ফেরা হয় না। বেঁচে থাকার তাগিদে সংঘবদ্ধ হন অন্য হিজড়াদের সঙ্গে। ভিক্ষাবৃত্তি করে চলে জীবন। এমন পেশা থেকে সরে আসতে কর্মসংস্থানের দাবি এই জনগোষ্ঠীর। জন্মের পর 8-10টা শিশুর মতোই পরিবারে বেড়ে ওঠা, তারপরও সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হিজড়ারা। স্বজনরাও তাদের বোঝা ভেবে দূরে ঠেলে দেয়, জায়গা হয় না পরিবারে। পদে পদে হতে হয় লাঞ্ছনা বঞ্চনার শিকার। ময়মনসিংহ জেলায় হিজড়া 5 শতাধিক। রেল স্টেশন, হাটবাজার, পাড়া মহল্লায় প্রতিনিয়ত চোখে পড়ে জীবিকার তাগিদে ছুটে চলা এই মানুষদের। আজকে আমি পরিবারে যাই, ফ্যামিলিতে থাকতে গেলে 10 জনে 10 কথা বলবো ফ্যামিলি মানুষকে, যে কারণে ফ্যামিলি মানুষ থেকে নিজের ইচ্ছে সরে আসছি। রাস্তার দোকানে চা খাইতে যাই, হিজড়া বলে কি এই দোকানে হিজড়া ঢুকছে, সবাই বের হয়ে যায়, তখনকার কষ্ট লাগে আমাদের। জায়গা দেয়, ঠাই দেয়, বাসা ভাড়া পায় না, কোনো জায়গায় পায় না, রাস্তায় ঘাটে আমরা ভাড়া থাকতে হয়। হিজড়াদের অঙ্গভঙ্গিতে অনেককেই পড়তে হয় বিড়ম্বনায়। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো সহ তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবি অনেকেরই। তাদেরকে এই সরকার যদি একটু মডিফাই করে, আমি মনে করি যে ডিস্টার্বটা আছে এই ডিস্টার্বটা থাকবে না। হিজড়া কল্যাণ সংস্থার নেতারা বলছেন, সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন অবহেলিত এই জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনতে হবে। আজকে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে হিজড়াদের জন্য, আমরা যদি সবগুলা পেতাম তাহলে কিন্তু আমাদেরকে মানুষের কাছে হাত পাততে হয় না। হিজড়াদের জন্য বাসস্থান ও যোগ্যতা অনুযায়ী আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। এরকমের শিক্ষিত এবং প্রশিক্ষিত কোনো হিজড়া যদি আমাদের কাছে আবেদন করে, আমরা অবশ্যই কোনো প্রতিষ্ঠানের সাথে লিঙ্কেজ করে দেব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা তাদের আত্মকর্মসংস্থানের দিকে বেশি জোর দিচ্ছি। 2014 সালের 22 জানুয়ারি হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি হিসেবে প্রজ্ঞাপন জারি হলেও এই জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে এখনো আইন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একদিনে বিশ্বে করোনায় 6,400-র বেশি মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 2,92,000। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 26,12,000 ছাড়ালো। মোট আক্রান্ত 11,77,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন 9,33,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছে 1,114 জন। নতুন রোগী পাওয়া গেছে 36,000। যুক্তরাষ্ট্রে একদিনে 730 মৃত্যু এবং 41,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। মার্চ ও এপ্রিলে আবার সংক্রমণ বাড়বে বলে জানিয়েছে মার্কিন সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। বিস্তার নিয়ন্ত্রণে আনতে আবার 2 সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে হাঙ্গেরি সরকার।
বিস্তার কমায় কিছু কিছু প্রদেশে জিম খুলে দিয়েছে জার্মান সরকার। নিউজিল্যান্ডে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। শেষ হবে 2 ধাপে 14 দিনের কোয়ারেন্টিন পর্ব। ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সল্যান্ডে গিয়ে 10 মার্চ শুরু হবে অনুশীলন ক্যাম্প। টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করা সম্ভব। মাঝে আর একটা মাত্র দিন। হোটেল রুম, সামনের লন, নিয়ম করে বাইরে বের হওয়া কিংবা হালকা জিম, এসব থেকে মুক্তির অপেক্ষায় টাইগাররা। 10 মার্চ থেকে কুইন্সটাউনে পুরোদমে অনুশীলনের অপেক্ষায় এখন ক্রিকেটাররা। শেষ হচ্ছে 14 দিনের কোয়ারেন্টিন। উই আর মেকিং শিওর যে আমরা ওই 2 ঘন্টা যেন প্রপারলি প্র্যাকটিস করতে পারি। স্কিল ওয়াইজ আমাদের রানিং বা ফিটনেস যদি কাজ থাকে, ফিল্ডিংয়ের কাজগুলো আমরা ওই সময়গুলোতে করছি, এনজয় করছি। আই হোপ ইনশাল্লাহ আর একটা দিন কোয়ারেন্টিনের আছে, তো ইনশাল্লাহ দোয়া করছি যেন আমাদের সবার রেজাল্টটা নেগেটিভ আসে, দেন উইল গো আউট ইনশাল্লাহ। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জয় নেই। অস্ট্রেলিয়ার মতো দলও মাত্রই সিরিজ হেরেছে। তাহলে বাংলাদেশের কি হবে? মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য একটা উপায় বের করেছেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। নিউজিল্যান্ড টিম খুব ভালো ফর্মে আছে, দে হ্যাভ জাস্ট বিটেন অস্ট্রেলিয়া ইন টি-20 সিরিজ। তো ওই জিনিসগুলো আমাদের মাথায় না এনে বরঞ্চ আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসেসগুলো দিকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। এবং আমি মনে করি যে আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করব। প্রথম 7 দিনের কোয়ারেন্টিন ছিল বেশ কষ্টের, জেলখানার কয়েদির মতো রুমে বন্দি। পরের 7 দিন ছোট ছোট গ্রুপে জিম আর মাঠের অনুশীলনের স্বাদ পেয়েছে তামিম মুশফিকরা। এবার আসল পরীক্ষার প্রস্তুতি শুরুর অপেক্ষা। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সিরিজ চূড়ান্ত, আইপিএলের সূচিও ঠিক হয়ে গেছে। এপ্রিল-মে উইন্ডোতে কি করবেন মুস্তাফিজ? তার কাছে যে জাতীয় দলই সবার আগে। লঙ্কা সিরিজের টেস্ট দলে নিশ্চয়তার সাথে ঝুলে আছে মুস্তাফিজের আইপিএল ভাগ্য। এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা। রাজস্থান রয়্যালসও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছে। গেল বছর আইপিএলের ড্রাফটে প্রথমে দল পাননি মুস্তাফিজ। পরে করোনার আশীর্বাদে তার ব্যাপারে আগ্রহী ছিল একাধিক দল, কিন্তু বিসিবি অনুমতি না দেয়ায় খেলা হয়নি। ফর্মে ফেরা মুস্তাফিজকে এবার দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দলটি এতটাই সিরিয়াস যে বাংলাদেশও ঘুরে গেছে মালিক পক্ষ। আইপিএল শুরু 9 এপ্রিল আর বাংলাদেশ শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাবে 12 এপ্রিল। টেস্ট দলে ফিজকে রাখা না রাখার বিষয়ে তাই আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া জরুরি। শ্রীলঙ্কাতে টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি টেস্টে নিয়মিত নন মুস্তাফিজ। বিসিবির সভাপতিও জানিয়েছেন ছুটি চাইলে পাবেন এই পেসার। সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ নিশ্চিত হয়েছে। সেখানে টেস্ট খেলতে গেলে এবারও হয়তো আইপিএল খেলা হবে না মুস্তাফিজের। বোর্ড প্রেসিডেন্ট কিন্তু একটা কথা ক্লিয়ার বলেছে যে তার ভবিষ্যৎ পরিকল্পনায় সে কে খেলবে না সে এখনই জানিয়ে দিক। সো তারা এটা নিয়ে কাজ করছে এবং এটা একটা পজিটিভ সাইড আমি মনে করি, কারণ প্লেয়ারের চয়েস থাকতেই পারে, সে কোনটা খেলবে, কোন ফরম্যাটে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটা অবশ্যই প্লেয়ারে থাকা উচিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছেন এক টেস্ট। লঙ্কার ভার্সনে টানা বল করা নিয়ে সমস্যা আছে কাটার মাস্টারের। এসব মাথায় রাখার বিষয় জড়িয়ে আছে। যারা ভালো তাদের চাহিদাই আছে, বাকি যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এত বেশি কথা হচ্ছে না। তো দেখতে হবে যে মুস্তাফিজ কতটুকু ফিট আছে এবং তার সময় এবং দেশের সার্ভিস দেওয়ার পরে তার হাতে আসলে কতটুকু সময় বাকি আছে। প্ল্যান বা পরিকল্পনার একটা অংশ আসলে মুস্তাফিজ আসলে আইপিএল খেলতে যাবে কি টেস্ট ম্যাচ খেলতে যাবে। নিজের প্রথম আসরে বাজিমাত করে চ্যাম্পিয়ন করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। সব মিলিয়ে আইপিএলে 24 ম্যাচে ফিজ নিয়েছেন 24 উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মায়ের ক্যান্সারের বিষয়টি সামনে এনে বিসিবির কাছে মানবিক বিবেচনায় 5 বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেন পেসার শাহাদাত হোসেন রাজীব। একাধিক পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বিসিবি সভাপতির সঙ্গেও কথা বলবেন, তবে বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব বোর্ডের। আপনার ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানকে, তো আশা করছি ওখান থেকে পজিটিভ কিছু আসবে এবং এর সাথে আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকেও জানিয়েছি এবং তিনিও পজিটিভ আছেন। সো ইনশাআল্লাহ ও যেন এবার থেকে আপনার এনসিএল খেলতে পারে, এনসিএল থেকেও যেন পুরো ডোমেস্টিক খেলতে পারে সে আশা করছি। নেপালে 3 জাতীয় টুর্নামেন্টের জন্য আজ জাতীয় দল ঘোষণা করবে বাফুফে। 14 মার্চ থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
আগের দিন হবে ফুটবলারদের করোনা পরীক্ষা। এদিকে ভারতে আই লিগে ব্যস্ত অধিনায়ক জামাল ভুঁইয়াকে পেতে তার ক্লাব কলকাতা মোহামেডানকে চিঠি দেবে বাফুফে। প্রিমিয়ার লিগের বিরতিতে জাতীয় দলের ব্যস্ততা। নেপালে 3 জাতি টুর্নামেন্ট মার্চের শেষ সপ্তাহে। তড়িঘড়ি করে ন্যাশনাল টিমস কমিটির সভা। মঙ্গলবার দল ঘোষণা, 14 মার্চ থেকে শুরু ক্যাম্প। সিদ্ধান্ত হয়েছে সভায় 13 তারিখে কোভিড টেস্ট করে 14 তারিখ থেকে ক্যাম্প করা হবে। তারপর আমাদের ফ্লাইটের শিডিউল ঠিক হলে 18 বা 20 তারিখে আমরা নেপালে চলে যাব। ফিটনেস কোচ, আমাদের ফিজিওথেরাপিস্ট এবং আমাদের এই গোলকিপিং কোচ, এগুলো আমাদের যোগ করা হবে এই খেলাগুলোর জন্য। অধিনায়ক জামাল ভুঁইয়া ব্যস্ত ভারতের আই লিগে। কলকাতা মোহামেডানের সাথে তার চুক্তি 20 এপ্রিল পর্যন্ত। জাতীয় দলের ডাকে ফিরতে হবে জামালকে। লিগের পারফরমেন্স দেখে পরীক্ষিতদের পাশাপাশি বেশ কিছু তরুণ মুখ দেখা যাবে দলে, সেই আভাস মিলেছে। কোথাও না কোথাও তো কিছু নতুন প্লেয়ার কোনো না কোনো সময় তো পরীক্ষা করে দেখা উচিত বা দেখা দরকার। তো সেটার জন্য আমরা মনে করেছি এই যে প্ল্যান বি, যে নেপালে গিয়ে খেলা, এটাই কিন্তু উত্তম জায়গা। কিন্তু যে কোনো প্লেয়ারকে প্রথমবার সুযোগ দেওয়ার জায়গাটা কিন্তু এটা। সেখানে দেখবেন হয়তো অনেক নতুন আমাদের ব্যবহার করা হবে, যাতে করে তাদেরকে আমরা একটা অন্তত এক্সপিরিয়েন্স তারা পাক, রেজাল্ট যাই হোক, তারা যেন এক্সপিরিয়েন্স যাতে করে পাক তারা, তাকে রিলিজ করার জন্য যদি তাকে কোচ যদি তাকে রাখে যদি টিমে। এদিকে বিশ্বকাপ বাছাই খেলতে আফগানিস্তান আসতে না চাওয়ায় পূর্ণ পয়েন্টের দাবি থেকে এখনো সরেনি বাফুফে। এফসিকে আবারও চিঠি দেবে ফেডারেশন। কালকে শুনতে পাবেন আপনারা, কালকে শুনতে পাবেন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে অজেয় যাত্রা ধরে রেখেছে চেলসি। ঘরের মাঠে এভারটনকে হারিয়েছে 2-0 গোলে। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল চেলসির। 31 মিনিটে বেন গডফ্রের আত্মঘাতী গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দ্য ব্লুজ। দ্বিতীয়ার্ধের শুরুতে লক্ষ্যভেদ করেন কাই হাভার্টস, তবে হ্যান্ডবলে গোল বাতিল হয়। এর কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিও। দারুণ জয়ে টেবিলে 4-এ উঠেছে চেলসি। আর থমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর টানা 11 ম্যাচে অপরাজিত রইল লন্ডনের ক্লাবটি। অন্যদিকে ঘরের মাঠে আটালান্টাকে 1-0 ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিলান স্ক্রিনিয়ার। শেষ করব বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। গরমে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ফেব্রুয়ারির তুলনায় মার্চের সংক্রমণের হার প্রায় দ্বিগুণ। শুধু রাজধানী নয়, আশপাশের জেলায়ও মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত মানুষ। নিখোঁজ হাজতের সন্ধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবারও তল্লাশি। কারাগারের নিরাপত্তা নিয়ে তদন্ত দলের অসন্তোষ। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমের আপিলের রায় আজ। সাজা বহালের আশা দুদকের আইনজীবীর। নারায়ণগঞ্জের ফতুল্লায় 6তলা বাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। আর ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।